এই অঙ্কটা শেষ করো তো রেশমি। রেশমি খাতা কলম নিয়ে অঙ্ক কষতে শুরু করে। আমি রেশমিকে অঙ্ক কষতে দিয়ে মোবাইলটি বের করে প্রিয়ার সাথে মেসেজ করছি। একটু পর রেশমির মা অর্থাৎ নার্গিস আন্টি নাস্তা নিয়ে এসে বলল, বাবা শোনো, রেশমি বলেছিল এবার তোমাকে কিছু গিফট করবে, উইন্টার গিফট। রেশমিকে সেই ক্লাস 7 থেকে পড়াই, 4 বছরে একটা কলম পর্যন্ত গিফট পেলাম না, সেই মেয়ে আজ আমাকে গিফট দেবে? হাও অদ্ভুত। আমি একটু অবাক হয়ে রেশমির দিকে তাকিয়ে দেখি রেশমি মাথা নিচু করে খাতার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হায় হায়, এই হাসি সাধারণ কোনো হাসি না। অন্ধ লোকও এই হাসি দেখে বলে দিতে পারবে এর পেছনে পাহাড় সমান ভালোবাসা লুকিয়ে আছে। আমি ভদ্রতার খাতিরে আন্টিকে বললাম, আন্টি এসবের কোনো দরকার আছে কি? ও ছোট মানুষ, ওর পাগলামো অ্যাপ্রিসিয়েট করা ঠিক হবে না। না বাবা, আমি কোনো কথা শুনছি না। আমার মেয়ের একটা শখ হয়েছে, সেটা আমি পূরণ করবই। আজ আর পড়াতে হবে না, তুমি ওকে নিয়ে শপিং এ যাও। আন্টির সাথে আর এহেম এহেম না করে বললাম, ঠিক আছে আন্টি। আন্টি রেশমিকে বলল, রেশমি যা গিয়ে রেডি হয়ে নে। রেশমি উঠে নিজের রুমের দিকে চলে যায়। আন্টিও সাথে সাথে চলে যায়। আমি মিটিমিটি হাসছি। আমি দরজায় দাঁড়িয়ে আছি। এমন সময় রেশমির ছোট বোন ফাতেমা এসে বলল, এই যে মিস্টার, আপুকে নিয়ে বের হবেন মনে হয়। আপনি চাইলে আমাকেও নিতে পারেন, কারণ আপুর চয়েস তেমন ভালো না। আমি তো পিচ্চিটার কথায় বেশ অবাক। কি বলে মেয়েটি? আমি তাকে বললাম, আসলে এমন কিছু না, তুমি তো যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার আপু যেতে দিলে তো ওকে। দেখা যাক, দেখবেন আবার সুযোগ পেয়ে আপুর দিকে নজর দিবেন না। আমার নজর কিন্তু সবসময় আপনার দিকে থাকবে। এমন সময় রেশমি আসলে ফাতেমাকে দেখে বলল, কি রে, তুই পড়তে না বসে এখানে কি? যা রুমে যা। আমি যাবো আপু। চুপ কর, আমি এক্ষুনি আম্মুকে ডাক দিচ্ছি। মা, ও মা। ফাতেমা ভয়ে পড়ল। যাচ্ছি যাচ্ছি, তোর সাথে যেতে আমার বয়ে গেছে বলে ফাতেমা মুখ ভেঙচিয়ে সেখান থেকে চলে যায়। স্যার চলুন। আমরা দুজনে বের হয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নামছি দুজনে শপিং মলের উদ্দেশ্যে। যদিও গিফট নিতে আমার মন সায় দিচ্ছে না, তবুও মেয়েটা ভালোবেসে দিতে চাইছে, না নিলে তার কোমল হৃদয়ে আঘাত পাবে। দুজনে রাস্তায় বের হলাম। রাস্তায় নেমে হাঁটছিলাম, তখনই ফোন বের করে দেখি প্রিয়া কল দিচ্ছে। আমি কলটি রিসিভ করতেই সে বলল, রাজু টিউশনি শেষে আমাদের বাসার দিকে একটু এসো তো, তোমার জন্য নুডলস রান্না করেছি, নিয়ে যেও, তোমার তো খুব পছন্দ। আমি ফোন কেটে দিয়েছি রেশমির সামনে, কারণ ছাত্রীর সামনে আমি তো কথা বলতে পারি না, তাই আমি মেসেজ লিখছি, তোর কম দামে নুডলস কে খায় রে? আজ থেকে আমি চাউমিন খাওয়া শুরু করেছি। তোর মতো গরিব ছোট লোকের সাথে আমি আর রিলেশন কন্টিনিউ করতে চাই না, ব্রেকআপ তোর সাথে। তারপর ব্লক করে ফোন পকেটে রেখে দিলাম। রেশমি বলল, কি হলো স্যার, মোবাইল নিয়ে তো বিজি কেন আপনি? না আসলে একটা জরুরি মেসেজ করতে হয়েছে। আবারও দুজন হাঁটা শুরু করলাম। রাস্তায় গাড়ির জন্য দাঁড়ালাম। রেশমি বলল, স্যার আপনাকে আমি একটা জ্যাকেট কিনে দিব। তাই নাকি? কি জ্যাকেট? ওই আর কি লেদারের জ্যাকেট। আমি আলতো করে বললাম, শোনো রেশমি, যদিও তুমি শখ করে গিফট দিচ্ছ, যেটা দিবে সেটাই আমার সাদরে গ্রহণ করা উচিত। তবুও বলছি, আমাকে লেদার জ্যাকেটের চেয়ে হুডিতে ভালো মানায়। যাদের বডি ফিট তাদের লেদার জ্যাকেটে ভালো মানায়। আমার কথার বিপরীতে সে এমন এক ভঙ্গি করলো যেন এমন আজব কথা সে জীবনে শোনেনি। আমি আবার বললাম, দেখো তুমি খুব পছন্দ করে আমাকে লেদার জ্যাকেট কিনে দিলে, পরে দেখলে তোমার এত পছন্দের জ্যাকেট গায়ে দিয়ে এক ছেলে ভুঁড়ি ভাসিয়ে হেঁটে আসছে, সেটা দেখতে তোমার ভালো লাগবে? রেশমি একটা ভুবন ভুলানো হাসি দিয়ে বলল, কোনো সমস্যা নেই স্যার। আহা, এই হাসি বলে দেয় আমার ভুঁড়িও তার কাছে শিমুল তুলোর বালিশ। মেয়েটা আমাকে এত ভালোবাসে আমি এতদিন ঘুণাক্ষরেও টের পাইনি। সত্যিকারের রেশমি আমার চোখের সামনেই ছিল, অথচ আমি এতদিন মিথ্যে মরিচিকার পেছনে ছুটেছি। আচ্ছা স্যার, আগে গিয়ে দেখি, তারপর যেটা আপনাকে মানাবে এমন একটা কিনবো। রেশমির পছন্দ আছে বলতে হবে, এত সুন্দর একটা জ্যাকেট কিনেছে আমার জন্য, বলার মতো না। আমার খুব পছন্দ হলো। এরকম জ্যাকেট পরে আজীবন ওর সামনে ভুঁড়ি ভাসিয়ে দাঁড়িয়ে থাকতেও আমার কোনো আপত্তি নেই। এসব বসে বসে ভাবছি রেস্টুরেন্টে, না জানি রেশমি কেন এখানে নিয়ে এসেছে। শপিং ব্যাগটি টেবিলে রাখা, হঠাৎ লক্ষ্য করলাম একটা ছেলেকে আমাদের দিকে আসতে। বেশ হ্যান্ডসাম, আর দেখে বোঝা যায় জিম করে, ফিট বডি। আমি শপিং ব্যাগটি হাতে নিয়ে দাঁড়িয়ে যাই। ছেলেটি আমাদের সামনে এসে দাঁড়াতেই রেশমি আমার হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে তাকে দিয়ে বলল, বাবু এই নাও তোমার উইন্টার গিফট। ছেলেটি রেশমির গালটি আলতো করে বলল, থ্যাংক ইউ বাবুটা। আমি বেশ অবাক হয়ে দুজনের দিকে তাকাই। রেশমি তখন আমার দিকে তাকিয়ে অপরাধীর হাসি হেসে বলল, সরি স্যার, আপনার কথা না বললে আম্মু টাকাটা দিতে রাজি হতো না। আম্মু আপনাকে তার নিজের ছেলের মতো মনে করে, তাই এই কৌশলটি অবলম্বন করলাম। আমি ভাবছি কলেজে ওঠার পর সব মেয়েরই বয়ফ্রেন্ড নামক পাকনা গজায়, এটা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেল। আমি এত বোকা ভেবেই হালকা করে মরে গেলাম। সে তার বয়ফ্রেন্ডকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, স্যার ও সাইফুল আমার বয়ফ্রেন্ড, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ স্যার। স্যার আপনি বাসায় চলে যান। তুমি যাবে না? তুমি কিভাবে যাবে? তখনই আগ বাড়িয়ে রেশমির বয়ফ্রেন্ড বলল, এত চিন্তা করতে হবে না, আমি আছি না, আমি রেশমিকে ড্রপ করে দিব। হ্যাঁ স্যার, ও আমাকে বাসায় পৌঁছে দিবে। চলো সাইফুল একটু ঘুরে আসি। বলে তারা একে অন্যের হাতে হাত রেখে চলে গেল আমার সামনে দিয়ে। আমি দাঁড়িয়ে চিন্তা করলাম বড় লোকদের কত রকমের গিফট হয়, সামার গিফট, উইন্টার গিফট,
আমার কপালে তো বার্থডে গিফটই নেই, উইন্টার গিফটের আশা করা তো বিলাসিতা। আমি তাড়াহুড়ো করে বাসায় এসে খাটে বসে বসে ভাবছি সেসব কথা। এ কি হলো আমার সাথে? আসলে আমি কত বোকা। যাক, যা হয় ভালোর জন্য হয়। এমন সময় রেশমির ছোট বোন ফাতেমা কল করে। আমি রিসিভ করতেই বলল, স্যার, আপু কি কিনে দিয়েছে আপনাকে? আমাকে দেখাবেন না? আমিও আপনাকে গিফট করব স্যার। আমি মলিন হেসে বললাম, লাগবে না, আগে বড় হও। বলে কলটি রেখে দিয়ে ভাবলাম, হয়তো পিচ্চিটার গিফটটাও এরকম হবে বড় হলে, তাই বড় লোকদের কাছ থেকে গিফট চাইতে নেই। আমি তাড়াতাড়ি প্রিয়াকে মেসেজ দিলাম। তাতে লিখলাম, প্রিয়া, আমার আইডিটা হ্যাক হয়ে গেছিল, এইমাত্র ফেরত পেলাম, তুমি ফ্রি হয়ে নক দিও। তারপর নিজে নিজে মাথার চুলগুলো টানছি। আর স্যারের মন ভাঙা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, হয়তো এখনো হাজারো টিউশন স্যার আছেন, ছাত্রীর সাথে গভীর সম্পর্ক, তারপর বিয়ে। তবে আমি মনে করি সেই তো প্রকৃত স্যার, যে ছাত্রীকে পাত্রী বানাতে পারে। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানুন ও চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।